আজকের গল্পের নাম রক্তের বাঁধন। তালিগ্রামের প্রান্তে, যেখানে মেঘনা নদীর স্রোত বিষণ্ণ গান গায়, সেখানে দাঁড়িয়ে আছে তালুকদারদের পুরনো জমিদার বাড়ি। বহু বছর ধরে পরিত্যক্ত, কুয়াশার চাদরে মোড়া আর প্রাচীন বটগাছের ছায়ায় ঘেরা এই ইমারত। বাতাস এখানে স্যাঁতসেঁতে মাটির গন্ধ, জুঁই ফুলের তীব্র সুবাস আর এক অদ্ভুত ধাতব স্বাদে ভারী। প্রতিটি ইটের ফাটলে যেন চাপা পড়ে আছে এক দীর্ঘশ্বাস, এক অব্যক্ত আতঙ্ক। শহরের কোলাহল থেকে দূরে এক শান্ত জীবনের আশায় আরিফ আর তার স্ত্রী শবনম এসেছিলেন কালীগ্রামে। কয়েক মাস আগে তাদের প্রথম সন্তান ফাহিম পৃথিবীতে এসেছে। সদ্য বাবা হওয়া আরিফ কর্মঠ, বাস্তববাদী মানুষ। গ্রামের এই পৈতৃক ভিটা হঠাৎ করেই তার হাতে এসেছে, আর সে ভেবেছিল এই নিস্তব্ধ পরিবেশ তাদের নতুন জীবনের জন্য আদর্শ হবে। কিন্তু শবনমের চোখে ছিল এক অন্যরকম অস্থিরতা। গ্রাম্য লোককথা আর প্রাচীন বিশ্বাসে তার বরাবরই অগাধ শ্রদ্ধা। এ বাড়ির দিকে প্রথম চোখ পড়তেই তার মন এক অশুভ অনুভূতিতে কেঁপে উঠেছিল, যেন বহু পুরনো কোনো অন্ধকার তার দিকে তাকিয়ে আছে। গাড়ি থেকে নামতেই তাদের স্বাগত জানালো জমিদার বাড়ির নীরবতা। বিশাল সদর দরজা, ক্ষয়ে যাওয়া কাঠ আর মোর্চে ধরা লোহার কাজ, সবই যেন অতীতের কোনো এক কালো অধ্যায়ের নীরব সাক্ষী। বাড়ির ভেতরে ঢুকতেই এক হিমশীতল হাওয়া তাদের গা ছুঁয়ে গেল। আরিফ হাসবার চেষ্টা করল। অনেকদিন খালি পড়েছিল তো, তাই হয়তো এমন ঠান্ডা। কিন্তু শবনম ফাহিমকে আরও শক্ত করে বুকে জড়িয়ে ধরল। দেয়ালের গায়ে ফাটল, ছাদের কার্নিশে মাকড়সার জাল আর প্রতিটি কোণে জমানো ধুলো তাদের স্বাগত জানালো এক অন্য জগতে। প্রথম কয়েকদিন কাটল গোছগাছ আর নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টায়। আরিফ ব্যস্ত রইল বাড়ির ছোটোখাটো মেরামতিতে, আর শবনম শিশুর যত্ন আর ঘরদোর গুছিয়ে রাখায়। দিনের আলোয় পুরনো এই বাড়িকে ততটা ভয়ঙ্কর মনে হয় না, কিন্তু সন্ধে নামতেই যেন এর চরিত্র বদলে যায়। বাতাসের ফিসফিসানিগুলো স্পষ্ট হতে থাকে, রাতের নিঃশব্দে শোনা যায় চাপা পদশব্দ, যা কেবল তাদের কল্পনা বলেই চালিয়ে দিত আরিফ। শবনম অবশ্য তা মানতে রাজি ছিল না। সে বলতো, আরিফ, তুমি শুনছো না? কে যেন হাঁটছে বসার ঘরে। দেয়ালের ওপার থেকে কারা যেন ফিসফিস করছে। আরিফ যুক্তি দিত, পুরনো বাড়ি শবনম, বাতাসেই এমন শব্দ হয়। কিন্তু তার নিজের মনেও এক অস্বস্তি দানা বাঁধতে শুরু করেছিল। একদিন রাতে ফাহিম একটানা কেঁদে যাচ্ছিল, কোনো কারণ ছাড়াই, যেন অদৃশ্য কোনো কিছু তাকে ভয় দেখাচ্ছে। শবনম তাকে কোলে নিয়ে ঘুম পড়ানোর চেষ্টা করছিল। আরিফ পাশে বসেছিল চিন্তিত মুখে। হঠাৎ পাশের দেয়াল থেকে ভেসে এলো এক অস্পষ্ট নারী কণ্ঠের কান্না। প্রথমে ক্ষীণ, তারপর ধীরে ধীরে তা তীব্র হতে লাগল, যেন দেয়ালের ওপার থেকে কেউ তীব্র যন্ত্রণায় কাঁদছে। আরিফ লাফিয়ে উঠল। কি ওখানে? সে আলোর সুইচ খুঁজতে লাগল, কিন্তু আলো জ্বালার আগেই কান্না থেমে গেল। শুধু রয়ে গেল এক গা ছমছমে নীরবতা। পরদিন সকালে আরিফ দেয়াল পরীক্ষা করল। কোথাও কোনো চিড় নেই, কোনো জানালা খোলা নেই। তার বাস্তববাদী মন কোনো ব্যাখ্যা খুঁজে পেল না। সেদিনই বিকেলে সে বাড়ির পেছনের দিকের একটি তালাবন্ধ ঘর খুলল। বহু বছর ধরে বন্ধ ছিল ঘরটি। ভেতরে ঢুকতেই ধুলোর সঙ্গে পচা কাঠের আর ভেজা মাটির এক তীব্র গন্ধ নাকে এলো। ঘরের কোণে পড়েছিল কিছু পুরনো আসবাব আর এক ভাঙা আলমারি। আলমারির ভেতরেই সে পেল কয়েকটি পুরনো জীর্ণ ডায়েরি। হাতে নিয়ে পাতা উল্টাতেই আরিফের রক্ত হিম হয়ে গেল। প্রতিটি পৃষ্ঠায় পুরনো বাংলা হরফে লেখা অজানা সব কথা, আর কিছু পাতায় শুকিয়ে যাওয়া রক্তের কালচে দাগ। সন্ধ্যায় শবনমকে নিয়ে সে ডায়েরিগুলো পড়ল। ডায়েরিগুলো ছিল তার পূর্বপুরুষ, তালুকদার পরিবারের সদস্যদের। প্রথম ডায়েরিটি ছিল প্রায় 15 পুরুষ আগের, তালুকদার বংশের প্রতিষ্ঠাতা প্রবীণ রতিকান্ত তালুকদারের। সেখানে লেখা ছিল এক ভয়ঙ্কর চুক্তির কথা। গ্রামের খ্যাতি, প্রতিপত্তি আর অফুরন্ত ক্ষমতার লোভে রতিকান্ত এক প্রাচীন অশুভ শক্তির সঙ্গে রক্ত চুক্তি করেছিলেন। বিনিময়ে সেই অশুভ শক্তি চেয়েছিল প্রতিটি প্রথমজাত সন্তানের বলিদান। রক্তের বাঁধন, এই শব্দ দুটি বারবার লেখা ছিল ডায়েরির পাতায়। আরিফ হতভম্ব হয়ে গেল। এসব কিসের কথা শবনম? এ কোনো মানসিক বিকারগ্রস্তের প্রলাপ? কিন্তু শবনমের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সে ফিসফিস করে বলল, আমি জানতাম এই বাড়িতে কিছু একটা আছে। গ্রামের লোকেরা এসব কথা বলাবলি করত, কিন্তু তখন বুঝতে পারিনি। অন্য ডায়েরিগুলোতেও একই ধরনের ভয়াবহ অভিজ্ঞতার কথা লেখা।
প্রতিটি প্রথমজাত সন্তানের জন্মের পর অদ্ভুত ঘটনা, অশুভ ছায়া এবং শেষ পর্যন্ত সেই শিশুর রহস্যময় মৃত্যু। প্রতিটি ডায়েরিতেই শেষ বাক্যটি ছিল প্রায় একই, সে দাবি করেছে তার প্রাপ্য। তাদের বুক কেঁপে উঠল ফাহিমের কথা ভেবে। তাদের একমাত্র সন্তান ফাহিম তালুকদার বংশের প্রথম জাত। সেই কি তবে এই অভিশাপের পরবর্তী লক্ষ্য? আরিফ ডায়েরিগুলো ছুঁড়ে ফেলে দিল। না, এসব আমি মানি না। এ যুগে এসেও আমি এসব কুসংস্কারে বিশ্বাস করব না। কিন্তু তার গলা কাঁপছিল, চোখে মুখে ছিল তীব্র ভয়। শবনম তার হাত ধরল। আরিফ, কুসংস্কার নয়, এটা বাস্তব। তুমি কি দেখছো না এই বাড়ির ভেতরের অন্ধকার? ফাহিম যখন কাঁদে তখন কেমন একটা ঠান্ডা হাওয়া বয়ে যায় না? দেয়ালের ভেতর থেকে কান্না শোনা যায় না? রক্ত! একদিন রাতে আমি বাথরুমে ঢোকে দেখি বেসিনের পাশ থেকে এক ফোঁটা রক্ত গড়িয়ে নামছে দেয়ালে। আরিফ চমকে উঠল। রক্ত? তুমি আমাকে বলনি কেন? ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম হয়তো কোনোভাবে আমার হাত কেটে গেছে, শবনম বলল। কিন্তু এখন বুঝতে পারছি ওটা ছিল একটা সংকেত। পরদিন সকালে আরিফ সোজা গেল গ্রামের প্রবীণতম ব্যক্তি জনাব হারুন মিয়ার কাছে। হারুন মিয়া ছিলেন সাদা দাড়ি আর গভীর চোখের অধিকারী এক বৃদ্ধ। গ্রামের প্রতিটি পুরনো কাহিনীর জীবন্ত ইতিহাস। আরিফকে দেখেই তার চোখে এক অজানা ভীতির ছায়া নেমে এলো। আরিফ সব খুলে বলল, ডায়েরিগুলোর কথা, অশুভ শক্তির কথা, রক্তের বাঁধনের কথা। হারুন মিয়া মাথা নিচু করে শুনলেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, রতিকান্ত তালুকদার এক মহাপাপ করেছিলেন বাবা, আমরা জানি, কিন্তু ভয়ে মুখ খুলি না। সেই অশুভ শক্তি নজলা নামে পরিচিত। ও মানুষের রক্তে তৃপ্ত হয় আর বিনিময়ে দেয় ক্ষণিকের ক্ষমতা। প্রতি অমাবস্যা রাতে ও তার প্রাপ্য বুঝে নেয়। তার কথা শুনে আরিফের শির দ্বারা বেয়ে এক হিমেল স্রোত নেমে গেল। হারুন মিয়া আরও বললেন, তালুকদার বংশের প্রতিটা প্রথমজাত সন্তানই তার শিকার হয়েছে, কেউ বাঁচাতে পারেনি। ও এতটাই শক্তিশালী যে ওকে বধ করা অসম্ভব। তবে কি কোনো উপায় নেই? আরিফ মরিয়া হয়ে জানতে চাইল। হারুন মিয়া খানিকক্ষণ চুপ করে রইলেন, তারপর ক্ষীণ স্বরে বললেন, যদি কোনো পিতা নিজের রক্ত দিয়ে সেই বন্ধন ছিন্ন করতে চায়, নিজের প্রথমজাত সন্তানের বদলে নিজেকে উৎসর্গ করে, তবে হয়তো সেই নজলা এককালের জন্য পিছু হটতে পারে। তার কথা আরিফের কানে বাজতে লাগল, যেন এক অদৃশ্য বজ্রপাত। নিজের জীবন দিয়ে সন্তানের জীবন বাঁচানো। সেদিন রাতে জমিদার বাড়িতে এক ভয়াবহ নীরবতা নেমে এলো। ফাহিম ঘুমিয়ে আছে। আরিফ আর শবনম শিশুর খাটের পাশে বসে। ঘড়ির কাঁটা অমাবস্যার মাঝরাতের দিকে এগোচ্ছে। ঘরের প্রতিটি ছায়া যেন জীবন্ত হয়ে উঠছে। শবনমের হাতে ছিল কিছু পুরনো শস্যদানা আর একটি ছোট ছুরি, হারুন মিয়ার নির্দেশ মতো অশুভ শক্তিকে ঠেকানোর জন্য। রাত 2টোর কাঁটা ছুতেই ঘরের তাপমাত্রা হুট করে কমে গেল। বাইরে বাতাস বইছে না, তবু অস্পষ্ট এক বাতাসের শব্দ যেন তাদের ঘরের চারিপাশে পাক খাচ্ছে। দেয়ালের ফাটলগুলো থেকে কালো ঘন ধোঁয়া বেরিয়ে আসতে লাগল, যেন দেয়ালের ভেতরে শ্বাস নিচ্ছে কোনো অজানা প্রাণী। ফাহিমের কান্না শুরু হলো, চাপা গোঙানির মতো কান্না, যা বুকের ভেতরটা মোচড় দিয়ে তুলছিল। আরিফ দ্রুত ফাহিমকে কোলে তুলে নিল। শবনম শস্যদানাগুলো ঘরের চারপাশে ছড়িয়ে দিতে লাগল, আর মন্ত্রের মতো কি যেন বিড়বিড় করছিল। কিন্তু ধোঁয়া আরও ঘন হতে লাগল, আর ঘরের কোণ থেকে ভেসে এলো এক তীব্র বিভৎস হাসি। সে হাসি যেন হাজারো শিশুর কান্নার মিশেল। অন্ধকারের মধ্যে থেকে এক অস্পষ্ট অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠতে লাগল। লম্বা কালো ছায়াময় একটি মূর্তি, তার চোখগুলো যেন আগুনের ফুলকি। নজলা। সে ফাহিমের দিকে হাত বাড়ালো। আরিফ চিৎকার করে উঠল, না, তুমি ফাহিমকে নিতে পারবে না। শবনম ছুরি হাতে ছাপিয়ে গেল নজলার দিকে, কিন্তু অশরীরী শক্তিকে ছোঁয়া যায় না। তার হাত ছায়ার ভেতর দিয়ে চলে গেল। নজলা শবনমকে এক ধাক্কায় সরিয়ে দিল। শবনম দেয়ালের সঙ্গে আছড়ে পড়ল, তার মাথা ফেটে রক্ত গড়িয়ে নামল। আরিফ কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিল।
ফাহিম তীব্রভাবে কাঁদছে। নজলার হাত ধীরে ধীরে ফাহিমের দিকে এগিয়ে আসছে। আরিফের চোখের সামনে ভেসে উঠল হারুন মিয়ার কথা। যদি কোনো পিতা নিজের রক্ত দিয়ে সেই বন্ধন ছিন্ন করতে চায়, তার আর কোনো উপায় নেই। তার সন্তানের জীবন তার নিজের জীবন। আরিফ দ্রুত শবনমের হাত থেকে ছুরিটি ছিনিয়ে নিল। তার চোখে এক দৃঢ় সংকল্প। তুমি রক্ত চাও, তাই না? এই নাও। সে ছুরিটি নিজের বুকের বাঁ দিকে বিঁধিয়ে দিল। এক তীব্র আর্তনাদ করে উঠল আরিফ। তার বুক থেকে উষ্ণ রক্ত অন্ধকার মেঝের ওপর গড়িয়ে পড়ল। নজলার হাত ফাহিমকে ছুঁয়ে ফেলার ঠিক আগ মুহূর্তে আরিফের রক্ত সেই অশুভ ছায়াকে স্পর্শ করল। এক বিকট চিৎকার করে উঠল নজলা। জমিদার বাড়ির প্রতিটি কোণ কেঁপে উঠল সেই চিৎকারে। ধোঁয়াগুলো দ্রুত মিলিয়ে যেতে লাগল, আর অন্ধকারের অবয়বটি মিলিয়ে গেল এক নিদারুণ যন্ত্রণার আর্তনাদ করতে করতে। আরিফ পড়ে গেল। তার বুক থেকে রক্ত ঝরছে। শবনম উঠে এলো। তার মাথা থেকে রক্ত গড়িয়ে নামছে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। সে দ্রুত আরিফের দিকে ছুটে গেল, ফাহিমকে কোলে নিয়েই। আরিফ, কি করলে তুমি? আরিফের শরীর নিস্তেজ হয়ে আসছে। তার চোখে ফাহিমের মুখ। এক ম্লান হাসি তার ঠোঁটে ফুটল। ফাহিম, বেঁচে থাকবে শবনম। তার চোখ ক্রমশ স্থির হয়ে আসছে। সেদিন সকালে কালীগ্রামের মানুষজন তালুকদার বাড়িতে এক অদ্ভুত শান্ত নীরবতা দেখতে পেল। কুয়াশা আগের চেয়েও ঘন ছিল। যখন তারা ভেতরে ঢুকল, তখন দেখল শবনম ফাহিমকে বুকে জড়িয়ে বসে আছে। তার চোখ দুটি রক্তশূন্য। পাশে মেঝেতে শুয়ে আছে আরিফের নিথর দেহ। তার বুকের রক্তে ভিজে আছে কার্পেট। হারুন মিয়া এলেন। আরিফের দেহ দেখে তার চোখে জল ভরে উঠল। তিনি জানতেন এটাই একমাত্র পথ ছিল। রক্তের বাঁধন ছিন্ন করার জন্য এক পিতাকে নিজের রক্ত উৎসর্গ করতে হতো। তালুকদারদের বংশের অভিশাপ সেদিন ছিন্ন হয়েছিল, কিন্তু এর মূল্য ছিল অকল্পনীয়। ফাহিম বেঁচে গেল, কিন্তু সে আর কখনো তার বাবাকে দেখতে পেল না। শবনম বেঁচে রইল, কিন্তু তার হৃদয়ে আরিফের বলিদান এক অনন্ত যন্ত্রণা হয়ে গেঁথে রইল। তালুকদারদের জমিদার বাড়ি চিরকালের জন্য নীরব হয়ে গেল। সেখানকার দেয়ালের প্রতিটি ফাটলে, বাতাসের প্রতিটি ফিসফিসানিতে আর মেঘনা নদীর বিষণ্ণ গানে রয়ে গেল আরিফের আত্মত্যাগের গল্প, আর এক ভয়ঙ্কর রক্তের বাঁধনের স্মৃতি। শবনমের চোখে এখন আর অতীতের লোককথা নয়, এক জীবন্ত অভিশাপের সাক্ষী। সে জানে কোনো মুক্তি সহজে আসে না। কিছু বাঁধন ছিঁড়তে নিজের রক্তই দিতে হয়, আর সেই রক্তের দাম